আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমাদের সাথে কথা বলবো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে। তো তোমরা সবাই একটু কমেন্টে জানাবো আমার সাউন্ড ঠিকঠাক আছে কিনা আর বোর্ড ক্লিয়ার কিনা, একটু কমেন্টে জানাবো তোমরা। আর তোমরা সবাই শেয়ার করে দিবা। আজকে তোমাদের সাথে ওই কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে, মাইক্রো সাজেশন নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আমি আমিও শেয়ার করে দিই, তোমরা একটু শেয়ার করো। আর আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাবো। একটু সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্টে সবাই সবাই একটু জানাবো। একটু একটু কমেন্টে সবাই জানাও আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে সবাই সবাই একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্টে জানাও আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে কিনা একটু একটু কষ্ট করে একটু কমেন্ট করো তোমরা।
ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা শুরু করি। আমার সাউন্ড হয়তো আমি জানি না, তোমরা কমেন্ট করে বুঝতে পারবো সাউন্ড ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্ট করিও আর সবাই একটু মেনশন দাও সবাইকে। আমি যদিও লাইভ আসার কথা ছিল 9টায়, কিন্তু তোমাদের কথা চিন্তা করে আমি লাইভে চলে আসলাম 8টায়। তো দেখা যাক আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে কিছু কথাবার্তা বলি। যে সাজেশনগুলো কতগুলো হয়তো তুমি আগামী 7 তারিখের পরীক্ষায় 8 তারিখের পরীক্ষায় ভালো করতে পারবে। তো প্রথমে আমি তোমাদেরকে বলবো যে আমরা কোন কোন চ্যাপ্টার সিলেকশন করতে পারি আর কোন কোন চ্যাপ্টার আমাদের সিলেকশন করা উচিত। যে প্রথমে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কোন কোন চ্যাপ্টার পড়া উচিত। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 2021 সালের পরীক্ষার জন্য কি কি পড়া উচিত বা কোন কোন চ্যাপ্টার আনসার করা উচিত বা কোন কোন চ্যাপ্টার প্রিপারেশন নেওয়া উচিত। যদি আমি সেদিক থেকে বলি তাহলে দেখবা যে তোমাদের সিলেবাসের মধ্যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে, থার্ড চ্যাপ্টার আছে, ফোর্থ চ্যাপ্টার আছে, ফিফথ চ্যাপ্টারে আছে। তো আমি তোমাদেরকে বলবো, সাজেশন করবো এটাই যে তোমরা যেন সবাই ফোর্থ এবং সেকেন্ড চ্যাপ্টারটাকে টার্গেট করো। কারণ তোমরা থার্ড বা ফিফথ চ্যাপ্টারগুলো যদি আনসার করো তখন সেক্ষেত্রে 4 মার্কস পাওয়া নাও যেতে পারে। সেজন্য তোমরা টার্গেট করবে ফোর্থ এবং সেকেন্ড। দুই নম্বর কারণ হচ্ছে থার্ড নাম্বার চ্যাপ্টারে যদি তুমি কোনো সৃজনশীল আনসার করতে যাও সেক্ষেত্রে দেখা যাবে থার্ড নাম্বারের সৃজনশীলগুলো অনেক বড় হয়। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার হয়তো টাইম মেনটেন করা খুব কষ্টকর হয়ে যাবে। আর উদ্দীপকটা বের করতে করতে তোমার একটু সময় লেগে যাবে। ওই সময়ের কারণে আমি বলবো তোমাকে থার্ড চ্যাপ্টারটা স্কিপ করার জন্য আপাতত। আর ফিফথ চ্যাপ্টারের কথা যদি বলো তাহলে এখানে ভিনেগারের ক্রিয়া কৌশল আছে। সেটা আনসার করলে সাধারণত দেখা যায় টিচাররা একটু নাম্বার কম দিতে চায়। সেক্ষেত্রে তুমি ফুল সৃজনশীল আনসার করার পরও হয়তো 10-10 পাবা। তো সেজন্য তোমার টার্গেট করা উচিত হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটা টার্গেট করা উচিত আর ফোর্থ চ্যাপ্টারে টার্গেট করা উচিত। কারণ এখানে দুটোটা অধ্যায়ের মধ্যে বলতে গেলে গাণিতিক টার্মগুলাই বেশি আসে। তো সেজন্য তোমাদের উচিত হবে এই দুইটা চ্যাপ্টারে টার্গেট করার পর। তো এখন তোমাদের কি কি টপিক আসবে সেটা নিয়ে যদি কথা বলি, দেখা যাবে সবাই মোটামুটি জানো কোন কোন টপিকগুলো আসবে, এটা সবাই জানো। কিন্তু কিভাবে প্র্যাকটিস করবা, কোন কোন সৃজনশীলটা প্র্যাকটিস করা উচিত সেটা নিয়ে আজকে আমার কথা বলছি। তো দেখো, যদি আমি তোমাদেরকে প্রথমেই বলি এই ফোর্থ চ্যাপ্টারটা কি কি টপিক আছে বা কি কি টপিক তোমার প্রিপারেশন নেওয়া উচিত। এক নম্বর হচ্ছে তোমার প্রিপারেশন নেওয়া উচিত হচ্ছে ক্যাফে ও ক্যাসি রিলেটেড। দুই নম্বরে তোমার প্রিপারেশন নেওয়া উচিত হচ্ছে পিএস ও বাফার। তো ক্যাফে ও ক্যাসি রিলেটেড এখানে কি কি আছে যদি আমি তোমাকে একটু ইন্ডিকেট করে বলি। ক্যাফে ও ক্যাসি রিলেটেড যে প্রশ্নগুলো বারবার বোর্ডে কোশ্চেনে দেখা যায় সেগুলোর মধ্যে ক্যাসিও ক্যাফে রাশিমালা আর ক্যাফিও ক্যাসিয়ের ম্যাথ আর একটা মাঝে মধ্যে আসে সেটা হচ্ছে ক্যাফিও ক্যাসিয়ের সম্পর্ক। এই তিনটা জিনিসের বেসিক জিনিস যদি তুমি জানো তাহলে আমি নিশ্চিত করে তোমাকে বলতে পারি এখান থেকে 100% একটা সৃজনশীল কমন আসবে গ নম্বরের জন্য। আর ঘ নম্বরে এখানে তোমাকে দিবে লাল সাথে রিয়াল নীতি। ঘ নম্বরে এখানে তোমাকে দিবে লাল সাথে রিয়াল নীতি। তো এই দুইটা টপিক যদি ভালোভাবে ক্লিয়ার করো তাহলে তুমি সৃজনশীলের মধ্যে বরাবর টোটাল 7 নাম্বার কমন পাবে। আর যদি তুমি পিএস ও বাফার দ্রবণের পিএস নির্ণয়টা ভালো করে করো। পিএস নির্ণয়ে বিশেষ করে আলফা √k / c এই ইকুয়েশন দিয়ে যদি তুমি পিএস নির্ণয়টা শিখো তাহলে তুমি আরেকটা সৃজনশীলের গ নাম্বার পেয়ে যাবে। আর ঘ নম্বরে কি দেখা যাবে বাফার দ্রবণ দিয়ে দেবো। বাফার দ্রবণ
তো মোটামুটি দেখা যাচ্ছে এই দুটো টপিক যদি তুমি ক্লিয়ার করো, পিএসও বাফার আর একটা হচ্ছে ক্যাফিও ক্যাসি, তাহলে একটু নিশ্চিত করা বলা যায় 100% তুমি দুটো সৃজনশীল পেয়ে যাচ্ছ। এই দুটো সৃজনশীল আমি একটু নিশ্চিত করে তোমাকে বলতে পারি 100% তুমি এই দুটো টপিক থেকে পাবে। কিন্তু এখানে প্রশ্ন কোন কোন প্রশ্নগুলো আমি প্র্যাকটিস করব, কারণ বেসিক জিনিসগুলো অলরেডি তোমাদের সবাই জানো। তোমরা বেশিরভাগ স্টুডেন্ট দেখা যায় উদ্দীপকে আনসার করতে গিয়ে উদ্দীপকে ঝামেলা করে দেবে। কোন কোন উদ্দীপকগুলো তোমার প্রিপারেশন নেওয়া উচিত, যেহেতু খুব সময় খুব কম, বলতে গেলে আগামীকাল একদিনে আছে, তুমি মোটামুটি 10 ঘন্টার মতো বা 12 ঘন্টার মতো সময় পাবা। সেখানে তোমার এমনভাবে প্রিপারেশন নেওয়া উচিত যে 6টা বা 7টা সৃজনশীল মোটামুটি দেখা যাচ্ছে সেখানে 2টা বা 3টে সৃজনশীল যেন তুমি কি করতে পারো, বহু কমন পাও, আর 6টা বা 7টা সৃজনশীল ইনডিরেক্টলি তুমি যেন কমন পাও। ঠিক আছে? তো 8টা সৃজনশীলের মধ্যে 2টা সৃজনশীল কমন পাওয়ার জন্য আমি যদি তোমাকে বলি 4th চ্যাপ্টারে পড়ো, 4th চ্যাপ্টার পড়লে তুমি 2টা সৃজনশীল কমন পাবে। এই 4th চ্যাপ্টার থেকে আমি তোমাকে কিছু প্রশ্ন সিলেক্ট করে দিব, যে প্রশ্নগুলো তুমি পড়লে যে কোনো টাইপসের কোশ্চেন তুমি সমাধান করতে পারবে। এই কোশ্চেনগুলোই তোমাদের টেস্ট পেপার আছে, তোমাদের টেস্ট পেপারে সবারই বোর্ড প্রশ্ন আছে, ওই বোর্ড প্রশ্ন থেকে তোমরা দেখে নিলে হবে। দেখো আমি প্রশ্নগুলো তোমাদেরকে একটু মার্ক করে দিই, তারপর আমি কয়েক সাজেশন তোমাদেরকে দিয়ে দেব। প্রথমে দেখো সিকিউ কোন সিকিউটা করা উচিত। এখান থেকে প্রথমে যদি আমি তোমাকে বলি ক্যাপি ও ক্যাসি রিলেটেড কোন সিকিউটা করা উচিত, ক্যাপি ও ক্যাসি রিলেটেড কোন সিকিউটা করা উচিত, তাহলে আমি প্রথমে বলবো সকল বোর্ড 2018 সালের কোশ্চেনটা দেখার জন্য। তারপর বলবো 2 নম্বরে যেটা দেখবা যে রাজশাহী বোর্ড 2017 কোশ্চেনটা দেখবা। তারপর বলবো তোমাদের সিলেট বোর্ড 2019 এর কোশ্চেনটা দেখবা। তারপর বলবো ঢাকা বোর্ড 2019 এর কোশ্চেনটা দেখবা। এরপর বলবো দিনাজপুর বোর্ড 2019 এর কোশ্চেনটা দেখবা। এই যে এই কোনটা কোশ্চেনের কথা বললাম, একটা হচ্ছে সকল বোর্ড 2018, তারপর হচ্ছে রাজশাহী বোর্ড 2017, তারপর বললাম সিলেট বোর্ড 2019, তারপর বললাম ঢাকা বোর্ড 2019, তারপর বললাম দিনাজপুর বোর্ড 2019। এই কোশ্চেনগুলো যদি তুমি ভালো প্র্যাকটিস করো, তাহলে ক্যাপি ও ক্যাসি রিলেটেড যতগুলো প্রশ্ন হইতে পারে প্রত্যেকটা প্রশ্নে এখানে পেয়ে যাবে। এর বাইরে কোশ্চেন আগামী পরীক্ষায় অর্থাৎ 8 তারিখের পরীক্ষায় এর বাইরে ক্যাপি ক্যাসি থেকে প্রশ্ন আসবে না। যদি আসে এরকম 2টা কোশ্চেন আমি তোমাদের একটু মার্ক করে দিই, যদি এর বাইরে কোনো কোশ্চেন আসে এই 2টা কোশ্চেন একটু তোমরা খাতায় লিখে নাও। একটা কোশ্চেন হচ্ছে এটা PCL 5 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, PCL 3 প্লাস CL। তো এখানে গ নম্বরে তোমাকে একটা কোশ্চেন দিতে পারে বিয়োজন মাত্রা আলফা হলে উদ্দীপকে বিক্রিয়া জন্য ক্যাফিয়ে রাশিমালা বের করো। এটা ঘ নম্বরের এই কোশ্চেনটা দিতে পারে উদ্দীপকে বিক্রিয়ায় $12.5 atm সাথে বিয়োজন মাত্রা 12.6% হলে 22.6% হলে তাপমাত্রা স্থির রেখে
বিয়োজন মাত্রা 45% তো করলে বা করতে হলে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো এগুলো হচ্ছে বোর্ড যেগুলো বললাম, এটা বোর্ডের বাইরে যদি কোনো কোশ্চেন দেয়, এই কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে বিয়োজন মাত্রা আলফা হলে উদ্দীপকের বিক্রিয়ার জন্য ক্যাফিয়ার রাশিমালা বের করো। তো এগুলো বোর্ডে ক্যাফিয়ার রাশিমালা যথেষ্ট আছে। এরপরে যে প্রশ্নটা বললাম, এটা উদ্দীপকের বিক্রিয়ায় চাপ এত হলে বিয়োজন মাত্রা যদি কত হয় 22.6 হয়, তাপমাত্রা স্থির রেখে বিয়োজন মাত্রা যদি 45% উন্নতি করা হয় বা করতে চায়, তাহলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা হচ্ছে এই বুক কোশ্চেনের বাইরে একটা কোশ্চেন। এই বুক কোশ্চেনের বাইরে একটা কোশ্চেন হচ্ছে এটা। এই কোশ্চেনটা ভালো করে প্র্যাকটিস করতে পারো। এর বোর্ডে এই 5টা কোশ্চেন যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে আমি তোমাকে এটুকু নিশ্চিত দিতে পারবো যে ক্যাফি কেসিএ যত টাইপসের ম্যাথ আসুক বা যত টাইপসের কোশ্চেন আসুক, তাহলে অবশ্যই তুমি আনসার করতে পারবে। তো তোমরা আমার সাউন্ড প্লাস আমার কথাগুলো ভালোভাবে বুঝতে কিনা একটু কমেন্টে জানালে ভালো হয়। আর তোমরা লিখে ফেলছো কিনা, লিখে ফেললে আমি তাহলে নেক্সট সিলেকশন নিয়ে কোনটা আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের লেখা হয়েছে কিনা একটু বলবা। লেখা হলে তাহলে আমি সেকেন্ড সিলেকশন কোনটা আসতে পারে এটা নিয়ে আলোচনা করব। এবার তাহলে তোমরা একটু খেয়াল করো, সেকেন্ড সিলেকশন যেটা, সেটার জন্য কোন কোন সৃজনশীল তোমাদের প্র্যাকটিস করা উচিত সেটা নিয়ে কথা বলতেছি। সেটা হচ্ছে পিএসও বাফার। পিএসও বাফার, পিএসও বাফারে যে সৃজনশীলগুলো তোমাদের প্র্যাকটিস করা উচিত, এর মধ্যে একটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019, দিনাজপুর বোর্ড 2017, যশোর বোর্ড 2019, সিলেট বোর্ড 2019, তারপর রাজশাহী বোর্ড 2017। 1 2 3 4 5 6 এই 6টা সৃজনশীল যদি প্র্যাকটিস করো, তাহলে পিএসও বাফার প্রমাণের সৃজনশীল থেকে 100% তোমরা একটা সৃজনশীল কমন পাবে। পিএসও বাফারের সৃজনশীল এগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে আমি একটু বলতে পারি 100% এখান থেকে একটা সৃজনশীল তোমরা কমন পাবে। যে রাজশাহী বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19, দিনাজপুর বোর্ড 17, যশোর বোর্ড 19, সিলেট বোর্ড 19, তারপর হচ্ছে রাজশাহী বোর্ড 2017। এই কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করো, তাহলে আমি তোমাকে এতটুকু বলতে পারি এই টাইপগুলোর বাইরে কোশ্চেন আর আসবে না। এবার চতুর্থ অধ্যায়ে জ্ঞান অনুধাবন কোন কোনগুলো করা উচিত। যদি বলি জ্ঞান অনুধাবন কোন কোনগুলো করা উচিত, একেবারে না বলে নয়, যেগুলো করা উচিত। এর মধ্যে জ্ঞানমূলকের মধ্যে একটা জ্ঞানমূলক আমি দিয়ে যাচ্ছি, তোমরা লিখে নাও।
জ্ঞানমূলকের সাজেশনটা দিয়ে যাচ্ছি, একটু লিখে নাও। 1 নাম্বার হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা কি। 2 নাম্বার হচ্ছে প্রভাবক কাকে বলে। 3 নাম্বার হচ্ছে O2 প্রভাবক কি। 4 নাম্বার হচ্ছে লা শাতেলিয়ার নীতি কি। 5 নাম্বার হচ্ছে ভরক্রিয়ার সূত্র। 6 নাম্বার হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কি। 7 নাম্বার হচ্ছে বাফা দ্রবণ কি। 8 নাম্বার হচ্ছে বাফা ক্ষমতা কাকে বলে। 9 নাম্বার হচ্ছে বাফার ক্রিয়া কি। বাফার ক্রিয়া কি। তারপর হচ্ছে 10 নাম্বার হচ্ছে পিএইচ কি। মোটামুটি এই যে 10টা জ্ঞানমূলক দিলাম, এই 10টা জ্ঞানমূলক যদি পড়ো তাহলে মোটামুটি কমন পাবা। 10টা জ্ঞানমূলক যদি পড়ো এই অধ্যায়ের এই 10টা জ্ঞানমূলক থেকে তোমরা কমন পাবা আশা করি। বাকিগুলো তোমরা পড়ে যাবে, তবে এই জ্ঞানমূলকগুলোকে তোমরা একেবারে ভালোভাবে পড়ে যাবে। এই জ্ঞানমূলকগুলো আবার বললাম, এই জ্ঞানমূলকগুলোকে অনেক ভালোভাবে পড়ে যাবে। এবার জ্ঞানমূলকগুলো তোমরা যদি লেখা হয়ে যায় তাহলে এবার অনুধাবনমূলকগুলো নিয়ে একটু কথা বলবো। অনুধাবনমূলকগুলো নিয়ে একটু কথা বলবো। জ্ঞানমূলক এই 10টা যদি লেখা হয়ে যায় তাহলে আমি অনুধাবনমূলক নিয়ে কথা বলবো। তোমাদের লেখা হয়েছে কিনা একটু কষ্ট করে বলো। এবার তাহলে আমরা অনুধাবনমূলকগুলো নিয়ে একটু কথা বলি। অনুধাবনমূলক অনুধাবনমূলকের 1 নাম্বার হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল ব্যাখ্যা করো। 2 নাম্বার হচ্ছে প্রভাবক কিভাবে বিক্রিয়ার হার বৃদ্ধি করে। প্রভাবক কিভাবে বিক্রিয়ার হার বৃদ্ধি করে ব্যাখ্যা করো।
3 নাম্বার হচ্ছে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতি বাড়ে কেন? তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতি বাড়ে কেন? 4 নাম্বার হচ্ছে ঘনমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন? ঘনমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন? তারপর 5 নাম্বার হচ্ছে ক্যাফে ও ক্যালসিয়ামের মান শূন্য বা অসীম হতে পারে না কেন? আর 6 নাম্বার হচ্ছে পানির আয়নিক গুণফল বলতে কি বুঝো? পানির আয়নিক গুণফল বলতে কি বুঝো? 7 নম্বর কোশ্চেন হচ্ছে বিশুদ্ধ পানির pH 7 কেন? 8 নম্বর কোশ্চেন হচ্ছে রক্ত একটি উৎকৃষ্ট বাহক দ্রবণ, ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষারীয় বা অম্লীয় প্রকৃতি বাফার কিভাবে তৈরি করবে? ব্যাখ্যা করো। 10 নম্বর কোশ্চেন হচ্ছে মাটির pH হ্রাস পেলে করণীয় কি? ব্যাখ্যা করো। মোটামুটি দেখা যাচ্ছে এই 10টা অনুধাবনমূলক যদি করো তাহলে অনুধাবনমূলক তোমরা কমন পেতে পারো। দেখে এখন তোমাদের লেখা হচ্ছে কিনা একটু বলবা। চতুর্থ অধ্যায়ের যে সাজেশনগুলোর কথা বললাম এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে দুইটা সৃজনশীল পেয়ে যাবে আশা করি। যদি চতুর্থ অধ্যায়ে তোমাদের সাজেশন লেখা হয়ে যায় তাহলে আমরা এবার দ্বিতীয় অধ্যায়ে যাচ্ছি। এবার দ্বিতীয় অধ্যায়ের সাজেশন নিয়ে
কথাবার্তা বলি। দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম হচ্ছে মডেল ভিত্তিক যে সৃজনশীলগুলো প্র্যাকটিস করা উচিত, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা, তারপরে হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য নির্ণয়, বর্ণ নির্ণয়, ঠিক আছে। তারপরে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, ওই মডেল ভিত্তিক যে সৃজনশীলগুলো তোমাদের প্র্যাকটিস করা উচিত। আবার বলছি, তোমরা এখন কি কি পড়া উচিত এটা তোমরা জানো, কিন্তু আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি গতানুগতিক না, আমি জাস্ট কি কি সৃজনশীল প্র্যাকটিস করা উচিত সেগুলো নিয়ে কথাবার্তা বলতেছি। কারণ ওই সৃজনশীলগুলো প্র্যাকটিস করলে তোমার মোটামুটি উদ্দীপকগুলো সহ তোমরা কমন পেতে পারো। তো প্রথমে যে সৃজনশীলটা তোমার সবচেয়ে আগে প্র্যাকটিস করা উচিত, এখানে ঢাকা বোর্ড 2017 সালের কোশ্চেন, ঢাকা বোর্ড 2017 সালের কোশ্চেন। তারপর হচ্ছে দিনাজপুর বোর্ড 2016 সালের কোশ্চেন। তারপর হচ্ছে সকল বোর্ড 2018 সালের কোশ্চেন। তারপর হচ্ছে যশোর বোর্ড 2019। বিশেষ করে এটা হচ্ছে বর্ণালীর জন্য, মানে বর্ণালী থেকে যদি কোনো থিওরি আসে, বর্ণালী থেকে যদি কোনো থিওরিটিক্যাল কোশ্চেন আসে, তাহলে এই কোশ্চেনটা আসতে পারে, সেজন্য এই কোশ্চেনটা একটু ভালোভাবে প্র্যাকটিস করবা। তাহলে আমি আবার বলছি, ঢাকা বোর্ড 2017 সালের কোশ্চেনটা তোমার প্র্যাকটিস করা উচিত। তারপর হচ্ছে সিলেট বোর্ড 2016, সকল বোর্ড 2018, তারপর হচ্ছে যশোর বোর্ড 2019। এই যে বর্ণালী, যে সৃজনশীলটা বর্ণালীর জন্য আসছে, বর্ণালী সৃজনশীলটা তোমাদের প্র্যাকটিস করা উচিত। তারপর হচ্ছে দ্রাব্যতা থেকে যে সৃজনশীলগুলো তোমাদের প্র্যাকটিস করা উচিত, দ্রাব্যতা থেকে যে সৃজনশীলগুলো প্র্যাকটিস করা উচিত। রাজশাহী বোর্ড 2019 এর দুটো কোশ্চেন আসছে, রাজশাহী বোর্ড 2019 দুটো কোশ্চেন আসছে, দুটো কোশ্চেনে প্র্যাকটিস করা উচিত। তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড 2019, তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 প্র্যাকটিস করা উচিত। তারপর হচ্ছে ঢাকা বোর্ড 2019 প্র্যাকটিস করা উচিত। তারপর হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 প্র্যাকটিস করা উচিত। তারপর হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 সালের কোশ্চেন, যেটাতে সময়ায়ন প্রভাব আছে, সময়ায়ন প্রভাব, এটাকে ভালো করে পড়া উচিত। এই সৃজনশীলগুলো ভালোভাবে প্র্যাকটিস করা উচিত। ঢাকা বোর্ড এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করলে এই টাইপের একটা সৃজনশীল পাওয়া, তারপরে এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করলে এই টাইপের একটা সিকিউ পাবা। তো তোমরা যদি এই সিকিউ গুলোকে ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে আমি বলতে পারি এই অধ্যায় থেকেও তোমরা দুটো সৃজনশীল কমন পাবা, এই অধ্যায় থেকেও তোমরা দুটো সৃজনশীল কমন পাবা। এই অধ্যায়ে দুটো সৃজনশীল কমন পাবা। তাহলে প্রথমে চতুর্থ অধ্যায় থেকে বলছি দুটো সৃজনশীল কমন পাবা, তারপরে এখন বললাম এই অধ্যায় থেকে দুটো সৃজনশীল কমন পাবা, তাহলে টোটাল 4টা সৃজনশীল কমন হইল। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই অধ্যায়ের তর্কগুলো কি ধরনের তর্কগুলো এই অধ্যায়ে আসতে পারে। তাহলে এবার এই অধ্যায়ের কক্ষগুলো নিয়ে একটু কথা বলি। তোমাদের যদি এগুলো লেখা হয় তাহলে এই অধ্যায় থেকে কক্ষ কোনগুলো পড়া উচিত।
3 নম্বর কোশ্চেন হচ্ছে অরবিট কি। 4 নম্বর হচ্ছে অরবিটাল কি। আর 5 নম্বর কোশ্চেন হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব কি। 6 নম্বর কোশ্চেন হচ্ছে ফুন্ডের নীতি কি। 7 নম্বর কোশ্চেন হচ্ছে ফৌলের বর্জন নীতি কি। 8 নম্বর কোশ্চেন হচ্ছে আহ্বন নীতি কি। 9 নম্বর কোশ্চেন হচ্ছে বর্ণালী কি। 10 নম্বর কোশ্চেন হচ্ছে দ্রাব্যতা কি। 11 নম্বর কোশ্চেন হচ্ছে সমায়ন কি। 12 নম্বর কোশ্চেন হচ্ছে ক্যালসিয়াম কি। যদিও এটা প্র্যাকটিক্যাল অংশ দিয়েছে, এখান থেকে একটা আসতেই পারে। 13 নম্বর কোশ্চেন হচ্ছে দ্রাব্যতার ও আয়নিক গুণফল কি। মোটামুটি এই কগুলো দেখে গেলে তাহলে তোমরা পরীক্ষায় কমন পেতে পারো। এই কগুলো যদি দেখে যাও তাহলে তোমরা পরীক্ষায় কমন পেতে পারো। জ্ঞানগুলো যদি লেখা হয় তাহলে তোমরা আমাকে একটু জানাও, তাহলে আমি উদাহরণগুলো দিয়ে দিব তোমাদের। और যদি জ্ঞানগুলো লেখা হয় একটু কমেন্টে জানাবা, তাহলে আমি উদাহরণগুলো এবার তাহলে তোমাদের যদি জ্ঞানগুলো লেখা হয় আমি উদাহরণগুলো নিয়ে একটু কথা বলি। অনুধাবনমূলক নিয়ে 1 নম্বরের অনুধাবনমূলক হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয় কেন। 2 নম্বর হচ্ছে 2D অরবিটাল সম্ভব নয় কেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে ক্রোমিয়াম এর কপার
ব্যতিক্রম কেন? 4 নম্বর কোশ্চেন হচ্ছে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন 3d তে গিয়ে 4s এ যায় কেন? 5 নম্বর হচ্ছে 3du এবং 4p অরবিটালের মধ্যে কোনটি ইলেকট্রন প্রবেশ করবে? 6 নম্বর কোশ্চেন হচ্ছে অরবিটালের মধ্যে পার্থক্য লিখো। 7 নম্বর কোশ্চেন হচ্ছে ফলিক বর্জনীতি ব্যাখ্যা করো। যদি তোমাদের এগুলো এখানে তারা নেক্সটগুলো একটু লিখো, তোমরা নেক্সট আমাকে কমেন্টে জানাবা যে লেখা হয়েছে কিনা। বল লেখা হয়েছে কিনা একটু জানাও, একটু এগুলো লেখা হয়েছে কিনা, অনুধাবনমূলকগুলো লেখা হয়েছে কিনা একটু জানাও। ঠিক আছে, তাহলে এই শর্টটা যদি এটা হয় এরপরে কোশ্চেনগুলো আমি লিখতেছি, তোমরা একটু লিখে নাও। আট নম্বর কোশ্চেন হচ্ছে কুন্দের নীতিটি ব্যাখ্যা করো। 9 নম্বর কোশ্চেন হচ্ছে আহ্বায়ক নীতিটি ব্যাখ্যা করো। 10 নম্বর কোশ্চেন হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কুন্ডের নীতি মেনে চলে ব্যাখ্যা করো। 11 নম্বর কোশ্চেন হচ্ছে হিলিয়াম প্লাসের ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য ব্যাখ্যা করো। 12 নম্বর কোশ্চেন হচ্ছে সময়ের প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায় কেন? হ্রাস পায় কেন? 13 নম্বর কোশ্চেন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
2 এর প্রাপ্যতা 36 বলতে কি বুঝো? 14 নম্বর কোশ্চেন হচ্ছে অপদার্থ তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। 15 নম্বর কোশ্চেন হচ্ছে কক্ষ তাপমাত্রায় বেরিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল 1 × 10 ইনভার্স 10 বলতে কি বুঝো? সর্বশেষ কোশ্চেন হচ্ছে শিকা পরীক্ষায় HCl ব্যবহার করা হয় কেন? 16 নম্বর শিকা পরীক্ষায় HCl ব্যবহার করা হয় কেন? এখানে একটু আমি খ নম্বর একটু বাড়িয়ে দিলাম এই জন্য, যে একটা খ নম্বর বাড়িয়ে দিলাম এই জন্য যারা শুধুমাত্র একটা কিংবা দুটো অধ্যায় পড়তে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা একটু বেশি প্রিপারেশন নিতে হবে। এজন্য এই অধ্যায়ের ক্ষেত্রে বিশেষ করে এই সিলেবাসটা একটু বড় হওয়াতে খ নম্বর একটু প্রশ্নগুলো বাড়িয়ে দিলাম। এগুলো যদিও এই ঘূর্ণনের নিচের ব্যাখ্যার মধ্যে এই বিক্রম বিন্যাসটা চলে আসবে, আবার দেখা যাচ্ছে দ্রাব্যতা গুণফলে এগুলো ক নম্বরে দিছি, খ নম্বরে দিছি, এই টাইপের কোশ্চেন। তো তোমরা একটু প্রিপারেশন নিলে মোটামুটি এখান থেকে কমন পাবা। তাহলে আমি তোমাদের বলবো প্রথমে তোমরা চতুর্থ অধ্যায়টা খুব ভালোভাবে পড়ে ফেলো, তারপর তোমরা দ্বিতীয় অধ্যায়টা পড়ো। এবার তৃতীয় অধ্যায় যদি কেউ পড়তে চায় তাহলে তাদের জন্য আমি কয়েকটা বোর্ড মেনশন করে দিব। আমি বলবো শুধু ওই বোর্ডগুলোই তোমরা প্রিপারেশন নিয়ে যাবা। যদি কেউ করতে চাও আর যদি তৃতীয় অধ্যায়ে প্রবলেম থাকে বা চতুর্থ অধ্যায়ে প্রবলেম থাকে তাহলে আমি ওদের বলবো তৃতীয় অধ্যায়ে জাস্ট কিছু বোর্ড প্রশ্ন মেনশন করে দিচ্ছি, এগুলো ভালোভাবে পড়ে গেলে হবে। যাই হোক, তোমাদের লেখা হয়েছে কিনা একটু বলবা। লেখা হলে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের সলিউশনটা দিচ্ছি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাসেস নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নিলে হবে। তাহলে আমি আবার তৃতীয় অধ্যায়ে যাচ্ছি। তাহলে তৃতীয় অধ্যায়ে যে কোশ্চেনগুলো তোমাদের পড়া উচিত, তৃতীয় অধ্যায়ে যে কোশ্চেনগুলো তোমাদের পড়া উচিত, রাজশাহী বোর্ড 2017, ঢাকা বোর্ড 2017, সকল বোর্ড 2018, সিলেট বোর্ড 2017, ঢাকা বোর্ড 2016, দিনাজপুর বোর্ড 2016, ঢাকা বোর্ড 2019, বরিশাল বোর্ড 2019, দিনাজপুর বোর্ড 2019। এই প্রশ্নগুলোকে যদি ভালোভাবে বুঝে পড়ে যাও তাহলে আমি এতটুকু এখানেও নিশ্চিত বলতে পারি এখান থেকে তোমরা সৃজনশীল কমন পাবা। আমি তোমাদেরকে এতটুকু নিশ্চিত করে বলতে পারি, যদি এই বোর্ড প্রশ্নগুলো ভালোভাবে দেখে যাও তাহলে আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারবো যে এখান থেকে তোমরা সৃজনশীল কমন পাবা। রাজশাহী বোর্ড 2017, ঢাকা বোর্ড 2017, সকল বোর্ড 2018, সিলেট বোর্ড 2017, ঢাকা বোর্ড 2016, দিনাজপুর বোর্ড 2016, ঢাকা বোর্ড 2019, বরিশাল বোর্ড 2019, দিনাজপুর বোর্ড 2019। এখান থেকে যদি এই বোর্ড প্রশ্নগুলো তোমরা দেখো তাহলে আমি বলতে পারি এখান থেকে তোমরা কমন পাবে ইনশাআল্লাহ।
আচ্ছা, তোমাদের যদি এগুলো লেখা হয় তাহলে আমি এই অধ্যায়ের তর্কগুলো দিয়ে দিচ্ছি। এই অধ্যায়ের জ্ঞান উদাহরণ। হ্যাঁ, আমাকে অনেকে বলতেছো তোমরা জয়েন দিতে পারতেছো না। হ্যাঁ, আচ্ছা, কি কারণে পারতেছো না আমি একটু দেখি। আর আমি প্রয়োজন হলে তোমাদের জন্য একটু পেজ লাইভে আসবো আবার, কারণ আসলে আজকে একটু কারেন্ট ডিস্টার্বের কারণে আমি তোমাদেরকে টাইম দিয়েছিলাম 9টায়, আমি তাড়াতাড়ি 8টায় চলে আসছি। অথবা তোমরা রেকর্ডেড লাইভটা দেখে নিতে হবে। যাই হোক, আমি এবার ক নম্বর কোশ্চেনে বা জ্ঞানমূলক কোশ্চেনগুলোতে যাচ্ছি। জ্ঞানমূলক কোশ্চেনের 1 নম্বর কোশ্চেন হচ্ছে, ভালো করে দেখবো, হচ্ছে অবস্থান্তরমূলক কাকে বলে। অবস্থান্তরমূলক কি? 2 নম্বর কোশ্চেন হচ্ছে ইলেকট্রন আসক্তি কি? 3 নম্বর কোশ্চেন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কি? 4 নম্বর কোশ্চেন হচ্ছে আয়নীকরণ শক্তি কি? দ্রুত লিখতেছি কারণ তাড়াতাড়ি শেষ করার জন্য। তারপর হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম কি? 6 নম্বর কোশ্চেন হচ্ছে ক্ষার ধাতু কি? 7 নম্বর কোশ্চেন হচ্ছে দাহক ব্যাসার্ধ কাকে বলে? দাহক ব্যাসার্ধ কি? 8 নম্বর কোশ্চেন হচ্ছে সমযোজী ব্যাসার্ধ কি? 9 নম্বর কোশ্চেন হচ্ছে সিগমা ও পাই বন্ধন কি? 10 নম্বর কোশ্চেন হচ্ছে সন্নিবেশ বন্ধন কি? 11 নম্বর কোশ্চেন হচ্ছে অঙ্করায়ন কি? 12 নম্বর কোশ্চেন হচ্ছে পোলারিটি কি? 13 নম্বর কোশ্চেন হচ্ছে পোলার আয়ন কি? 14 নম্বর কোশ্চেন হচ্ছে ডাইপোল কাকে বলে? 15 নম্বর কোশ্চেন হচ্ছে জটিল যৌগ কি? 16 নম্বর কোশ্চেন হচ্ছে ফাজানের নীতি কি? 17 নম্বর কোশ্চেন হচ্ছে হাইড্রোজেন বন্ধন কি? 18 নম্বর কোশ্চেন হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। উনিশ নম্বর হচ্ছে মুক্ত দূরের ইলেকট্রন কি? আচ্ছা, তোমাদের এগুলো এগুলো একটু লেখা হয়েছে কিনা
একটু একটু লেখা হয়েছে কিনা আমাকে জানাবা। লেখা হলে একটু কমেন্টে জানাবা, একটু কমেন্টে আমাকে জানাবা। আচ্ছা, যাই হোক, আমি মোটামুটি তোমাদের ক নম্বর সলিউশনটা দিয়ে দিলাম। এবার হচ্ছে খ নম্বর সলিউশনটা দিচ্ছি। খ নম্বর সলিউশন, খ নম্বর সলিউশন হচ্ছে অনুধাবনমূলক। অনুধাবনমূলক প্রশ্নগুলো যদি এক নম্বরে বলি, অবস্থান্তরমূলক কাকে বলে বা মূলক বলতে কি বুঝো? দুই নম্বরে যদি বলি, নাইট্রোজেনকে নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় কেন? তিন নম্বর প্রশ্ন যদি বলি, অবস্থান্তরমূলক রঙিন যৌগ গঠন করে কেন? চার নম্বর প্রশ্ন যদি বলি, তাহলে ফ্লোরিন সর্বাধিক ঋণাত্মক মৌল কেন? মৌল কেন? 5 নম্বর কোশ্চেন হচ্ছে, ফ্লোরিন ও ক্লোরিনের মধ্যে আর ইলেকট্রন আসক্তি বেশি? 6 নম্বর কোশ্চেন যদি বলি, পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বুঝো? 7 নম্বর কোশ্চেন যদি বলি, 7 নম্বর কোশ্চেন হচ্ছে, Na+ গঠিত হলো Na2+ গঠিত হয় না কেন? 8 নম্বর কোশ্চেন যদি বলি, সিগমা ও পাই বন্ধনের পার্থক্য লিখো। 9 নম্বর কোশ্চেন যদি বলি, NH2Cl এ কি কি ধরনের বন্ধন আছে? 10 নম্বর কোশ্চেন যদি বলি, NaCl ও CuCl এ
মধ্যে কার গলনাঙ্ক বেশি এবং কেন? তাহলে এই কোশ্চেনগুলো একটু দেখা হচ্ছে কিনা আমাকে বলবা। তাহলে তোমরা এই কোশ্চেনগুলো একটু দেখো আগে, এই কোশ্চেনগুলো লেখা করে বলবা। তাহলে আরো 4-5টা কোশ্চেন আছে, আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। তারপর তোমাদের সাথে পঞ্চম অধ্যায় নিয়ে কিছু কথাবার্তা বলে। আচ্ছা, তাহলে তোমরা এবার আচ্ছা হ্যাঁ, এতক্ষণ আমার আসলে আমি জানতাম না, আমার মোবাইল লক ছিল। যাই হোক, তোমরা হয়তো অনেকে মেনশন দিতে পারো না, অনেকে ক্লাস করতে পারো না মনে হয়। আমি চিন্তা করতেছি তোমাদের উপস্থিতি এত কম কেন। যাই হোক, আমি এখন তোমাদেরকে প্রোফাইল খুলে দিলাম। তোমরা একটু যদি লাইভে অংশগ্রহণ করো তাহলে ঠিক আছে। আমি প্রয়োজনে তোমাদের জন্য রিপিট কিছু কথাবার্তা আবার বলবো। আমি আরো চিন্তা করতেছিলাম। আচ্ছা যাই হোক, তোমরা অ্যাটলিস্ট এখন জয়েন দাও, সমস্যা নাই। তোমাদের জন্য আমি আরেকবার বলবো, প্রবলেম নাই। আমি আসলে খেয়াল করি নাই যে আমার প্রোফাইল লক করা ছিল। এবার মেনশন দিতে পারবা, তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারবা। তো যাই হোক, এখন জয়েন দিতে পারছো কিনা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও। এখন তোমরা জয়েন দিতে পারছো কিনা, এখন তোমরা জয়েন দিতে পারছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, একটু একটু সময় নিয়ে আমি একটু চেক করে দেখি কেন জয়েন দিতে পারতেছো না, এটা তো বুঝতেছি না। আচ্ছা যাই হোক, আমার পেজে 9টা বাজে তোমাদের আবার লাইভ আসার কথা ছিল। আমি প্রয়োজনে তোমাদের জন্য আবার 9টা বাজে লাইভ আসবো, সমস্যা নাই। 9টা বেজে গেছে, আর 5 মিনিট পর হলে আমার পেজ থেকে লাইভ আসবো। অসুবিধার জন্য, অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আমি একটু দুঃখিত। তোমাদের 10টা, আমি জাস্ট 5টা কোয়েশ্চেন লিখে তারপর প্রয়োজনে আমি আমার পেজ থেকে লাইভ আসবো, অসুবিধা নেই। তোমরা জয়েন করতে পারলে করো, না পারলে একটু ওয়েট করো। 5 মিনিট পরে প্রয়োজনে আমি আমার লাইভ আসবো ইনশাআল্লাহ। আর 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইথানল পানিতে দ্রবণীয় কেন? 12 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এসিএফ পানিতে দ্রবণীয় হলেও HCl পানিতে অদ্রবণীয় কেন? 13 নম্বর প্রশ্ন হচ্ছে MgCl2 LCl3 এর মধ্যে কার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি?
14 নম্বর কোশ্চেন হচ্ছে HClO টু পোলার যৌগ কেন? তারপর 15 নম্বর কোশ্চেন হচ্ছে টু তরল হলেও H2S গ্যাসীয় কেন? তারপর 16 নম্বর কোশ্চেন হচ্ছে NCl3 গঠিত হলেও NCl5 গঠিত হয় না কেন? 17 নম্বর কোশ্চেন হচ্ছে NH3 ও CH3 এর মধ্যে কোনটি বেশি ক্ষারদ্রব্য? তো যাই হোক, আমি তোমাদেরকে মোটামুটি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায়ের সাজেশনটা দিয়ে দিলাম। এই সাজেশনগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো, বোর্ড প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে আমি এতটুকু তোমাদের নিশ্চয়তা দিতে পারি তোমরা ইনশাআল্লাহ পরীক্ষা কমন পাবা। এক, দুই নম্বর কথা, অনেকে আমাকে হয়তো জিজ্ঞেস করবে এমসিকিউ কি করবো, তাহলে আমি তোমাদের এমসিকিউর জন্য যদি একটা বেটার সলিউশন দিই, তাহলে সেটা হচ্ছে তোমরা বোর্ড প্রশ্নগুলোকে একটু ব্যাখ্যা করে পড়ো, ইনশাআল্লাহ 12টা এমসিকিউ অবশ্যই কমন পাবা। আর তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের লাইভটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।